ওকে, লাস্ট ক্লাসে আমরা বেসিক এসইও নিয়ে আলোচনা করেছিলাম। ওইখানে বিভিন্ন বিষয়গুলো ছিল এসইও এর। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব। কিওয়ার্ড রিসার্চ বেসিক, কিওয়ার্ড রিসার্চের উপর আমাদের দুইটা ক্লাস হবে। তার মধ্যে আজকের ক্লাসটা হচ্ছে থিওরি ক্লাস। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব। ফার্স্টে আসেন কিওয়ার্ড। কিওয়ার্ড কি বা কিওয়ার্ড বলতে আসলে আপনারা কি বুঝেন? হ্যাঁ, আমরা সার্চ ইঞ্জিন যেমন গুগলে সার্চ করার জন্য কোনো বিষয় নিয়ে যখন সার্চ করার জন্য আমরা কিছু লিখি, যে ওয়ার্ড প্যাটার্নগুলো দিই, সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। যখন কোনো কিছু সার্চ করার জন্য সার্চ বক্সে লিখি, তখন সার্চ ইঞ্জিন সেই শব্দের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করে, আর আপনার প্রদত্ত শব্দটাই হয় কিওয়ার্ড। তাহলে আমরা যখন গুগলে কোনো একটা বিষয় লিখে সার্চ করি, তখন যে রেজাল্ট শো করে সেটা মূলত আমাদের ওই সার্চ কিওয়ার্ডের উপর ভিত্তি করে শো করে। এবং আমরা যে লাস্ট ক্লাসে এসইও এর ডেফিনেশন দেখেছিলাম, সেটা কি ছিল মনে আছে? লাস্ট ক্লাসে বলেছিলাম এসইও বলতে কি বুঝি। কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে কাজগুলো করা হয়, সেগুলোই হচ্ছে এসইও। তাহলে এখানে মেন পয়েন্টটা কি? একটা নির্দিষ্ট কিওয়ার্ড, অর্থাৎ আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে। তাহলে এখানে এসইওতে কিওয়ার্ডটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আপনি কি কিওয়ার্ড নেবেন সেটার উপরেই ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে কি করবে না, কত ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন, সেটা করতে কত সময় লাগবে, কয় মাস লাগবে বা কয় বছর লাগবে, এই সব কিছু ডিপেন্ড করবে ওই কিওয়ার্ডের উপর। এবং আপনি কত ভিজিটর পাবেন, আপনার সাকসেস রেশিও কেমন হবে, এই সব কিছু ওই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে। কেন কিওয়ার্ড রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যটা কি? সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড খুঁজে পেতে, সবচেয়ে বেশি ভিজিটর পাওয়ার জন্য, সবচেয়ে সহজে গুগলের প্রথম পাতায় আসার জন্য। সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড খুঁজে পেতে, সবচেয়ে বেশি ভিজিটর পাওয়ার জন্য, সবচেয়ে সহজে গুগলের প্রথম পাতায় আসার জন্য। এখানে দেখেন তো, সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড, এই সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে? চাহিদাপূর্ণ কিওয়ার্ড আর কেউ উনি কি বলছিলেন? সার্চ করে। এখানে দেখেন সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড, এখানে সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড বলতে মূলত একটা নির্দিষ্ট টপিক। এটা আপনাকে কীভাবে চিন্তা করতে হবে যে একটা নির্দিষ্ট টপিক, যেমন এই ওয়াচ। তাহলে ওয়াচটা লিখে তো অনেকভাবে সার্চ করা যায়। যেমন আপনারা 4 জন আছেন, আমি যদি আপনাদের 4 জনকে কোনো একটা বিষয় নিয়ে গুগলে সার্চ করতে বলি, আপনারা 4 জনে সার্চ করবেন। 4 জনের কি সেম প্যাটার্ন ইউজ করে সার্চ করবেন? 4 জনের লেখার ধরন কি একই হবে? হয় এভাবে না, প্রত্যেকেই তার নিজের মতো করে কি করে কিওয়ার্ডগুলো তৈরি করে। এবং দেখা যায় যখন কয়েক লক্ষ মানুষ যখন কি করে একসাথে সার্চ করে, তখন সার্চ প্যাটার্নগুলো কমন চলে আসে। দেখা যায় যে 50,000 মানুষ একভাবে করছে, 10,000 একভাবে করছে, 5,000 একভাবে করছে, এভাবে আসে। সো এইটাতেই বলা হচ্ছে চাহিদাপূর্ণ, অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক নিয়ে কোন কিওয়ার্ডটা বেশি ইউজ হয়, বা একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে বা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কোন প্যাটার্নটা লিখে বেশি ভিজিটর সার্চ করে, সেটাই হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড। সবচেয়ে বেশি ভিজিটর পাওয়ার জন্য আপনি যখন সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে পারবেন, সবচেয়ে চাহিদাপূর্ণ কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে যখন অপটিমাইজ করতে পারবেন, তখন আপনার সবচেয়ে বেশি ভিজিটর পাওয়াটা ইজি হয়ে যাবে, সবচেয়ে সহজে গুগলের প্রথম পাতায় আসার জন্য। এখন এখানে আমাদের চিন্তা করতে হবে, যেটা চাহিদা বেশি থাকবে সেটার কম্পিটিশন বেশি থাকবে, ঠিক না? যেটা চাহিদা বেশি থাকে তার কম্পিটিশনও বেশি থাকে। যেমন একটা টপিক নিয়ে যে কিওয়ার্ডটা চাহিদা বেশি, সেটা আপনি ইউজ করতে যাচ্ছেন, আপনার মতো অনেকে ওই টপিকটা নিয়ে ইউজ করতে চাইবে না। তাহলে আমরা একদম যেটার ডিমান্ড বেশি থাকে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, বা সেটা নিয়ে আমরা কাজ করতে গেলে কম্পিটিশনের কারণে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো পসিবল হবে না। তাই আমাদেরকে এমন একটা কিওয়ার্ড বাছাই করতে হবে যেটার সার্চ ভলিউম মোটামুটি ভালো থাকবে কিন্তু কম্পিটিশন কম থাকবে, যেটা কম্পিটিশন কম থাকবে কিন্তু সার্চ ভলিউম ভালো থাকবে। তাহলে আমরা সেটাকে সহজে গুগলে র্যাঙ্ক করাতে পারবো। ভালো কিওয়ার্ডের বৈশিষ্ট্য, একটা ভালো কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি?
আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলোকে যখন দেখব, কিওয়ার্ড শিটটা যখন আপনার কাছে আসবে, তখন ওই শিট থেকে কিভাবে আপনি একটা কিওয়ার্ডকে বেস্ট কিওয়ার্ড হিসাবে সিলেক্ট করবেন। যেমন আমরা কোনো কিছু সিলেক্ট করার সময় কিভাবে মেজার করি বা এটা ভালো হবে কি খারাপ হবে, তার বৈশিষ্ট্যগুলো দেখে, যে এইটার মধ্যে কি থাকতে হবে না থাকতে হবে, এগুলো মূলত আমরা বাছাই করি। একটা কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম, একটা কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে এই 6টা বৈশিষ্ট্য দেখতে হবে যে এই কিওয়ার্ডের মধ্যে এই 6টা বৈশিষ্ট্য আছে কিনা। যদি এই 6টা বৈশিষ্ট্য থাকে তাহলে আমি সেটাকে বেস্ট কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারবো। কী কী বৈশিষ্ট্য? সাবজেক্ট রিলেটেড কিনা, আপনার কিওয়ার্ডটা দেখতে হবে সাবজেক্ট রিলেটেড কিনা, সার্চ ভলিউম হাই সার্চ ভলিউম হতে হবে, লো কম্পিটিশন হতে হবে, লং টেল কিওয়ার্ড হতে হবে, বায়ার কিওয়ার্ড হতে হবে এবং সিপিসি হাই থাকতে হবে। আজকে আমরা মূলত এই 6টা বিষয় নিয়ে ডিসকাস করব। ওয়েট করেন, আমি এগুলো নিয়ে ডিসকাস করবো বললাম না, কথা শেষ করতে দেন। আমি তো বলে দিয়েছি যে আজকে আমরা এই 6টা বিষয় নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ওয়ান, কিওয়ার্ড রিলেভেন্স বা সাবজেক্ট রিলেটেড কিওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে। কিওয়ার্ড রিলেভেন্স কিওয়ার্ড বা সাবজেক্ট রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ আমাদের মেইন যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা কি হতে হবে, সাবজেক্ট রিলেটেড হতে হবে। প্রথমে আপনার বিজনেস বা সাইটটি কোন বিষয়বস্তুর উপর তা নির্ধারণ করুন, তারপর ওই বিষয়বস্তুটির কিওয়ার্ড কি সেটা নির্ধারণ করুন, কোন ধরনের গ্রাহককে আপনি চান তা নির্ধারণ করুন, পণ্য বা সেবার সাথে সংশ্লিষ্ট কিওয়ার্ড নির্বাচন করুন। আপনাদের আপাত দৃষ্টিতে যদিও মনে হয় এই 4টা সেন্টেন্স খুবই ইজি, কিন্তু এখানের ভিতরে কিন্তু অনেক ডিটেলস কি আছে, ডিসকাশন আছে, এগুলো আপনাদের বুঝে নিতে হবে। প্রথমে হচ্ছে একটা বিজনেস, আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করতে যাই ফার্স্টে আমাদের চিন্তা করতে হয় আমরা কি নিয়ে বিজনেস করব। যেমন মনে করেন আমার একটা ভালো একটা অ্যামাউন্ট আছে যেটা আমি ইনভেস্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের ফার্স্ট যেটা ডিসিশন বা আমাদের ফার্স্ট যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডিসিশন নেওয়া যে আপনি কি করবেন, আপনি কোন বিজনেসটা করবেন। আপনি চারপাশে দেখছেন যে অনেক বিজনেস আছে, তার মধ্যে কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটাতে আপনি ভালো প্রফিট করতে পারবেন, কোনটাতে কম্পিটিশন কম হবে, এই সব কিছু চিন্তা করতে হয়। তাহলে কোনো একটা কিওয়ার্ড বাছাই করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি কিওয়ার্ডটা নিব কি নিয়ে বা আমার ওয়েবসাইটটা করব কি দিয়ে। আমার কথাগুলোকে বুঝতে পারছেন? যে সাবজেক্ট চুজ করা, যে আপনি কী নিয়ে ওয়েবসাইট করবেন, সেটাই আপনার ফার্স্টে ডিসিশন নিতে হবে। যদিও ম্যাক্সিমাম টাইম আপনাদের এগুলো আসবে না, কারণ হচ্ছে ক্লায়েন্ট নিজে ডিসিশন নিয়ে আপনার কাছে আসবে কিওয়ার্ড রিসার্চ করানোর জন্য, এই কাজটা ক্লায়েন্টেই করবে। কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি এই কারণে যাতে পরবর্তীতে আপনি যদি নিজে কিছু করতে চান সেক্ষেত্রে যাতে কাজে লাগে। সো ফার্স্টে আমাদের ডিসিশন নিতে হবে আমার ওয়েবসাইটটা কিসের উপর ভিত্তি করে হবে। আমি যদি এই ডিসিশন নিতে পারি তাহলে আমার কিওয়ার্ড নির্বাচনটা ইজি হয়ে যাবে। যেমন আপনি যদি কোনো বিজনেসের কথা চিন্তা করেন, আপনি কি বিজনেস করবেন সেটা যদি ঠিক করতে পারেন এর পরবর্তী স্টেপগুলো খুব ইজি হয়ে যায়। যেমন আপনি চিন্তা করলে আপনি রেস্টুরেন্ট দিবেন, এটা যদি ডিসিশন নিয়েই ফেলেন তাহলে কিন্তু এরপরের কাজগুলো অটোমেটিক আপনার মাথায় চলে আসছে যে রেস্টুরেন্ট নিব, তাহলে আমার একটা স্পেস দরকার, ওই স্পেসটা ডেকোরেশন করা দরকার, এটার জন্য ফার্নিচার দরকার, আমার স্টাফ দরকার, আমার মেনু ঠিক করা দরকার, মেনুর জন্য প্রোডাক্টগুলো দরকার, এটা পরপর চলে আসছে। আপনি যদি চিন্তা করেন আপনি একটা ক্লথ স্টোর করবেন, তাহলে দেখেন সেম ক্লথ স্টোর করলে তখন আপনার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনার স্পেস এটা ডেকোরেশনটা এমনভাবে করতে হবে একটা স্টোরের মতো করে, ওটার জন্য স্টাফ লাগবে, কী কী প্রোডাক্ট সেল করবেন সেটা তুলতে হবে। অর্থাৎ আপনার একটা ডিসিশনের পর পরবর্তীগুলো চলে আসে। এখানেও আপনি যখন ওয়েবসাইট কী নিয়ে করবেন সেটা চিন্তা করতে পারবেন, অটোমেটিক দেখবেন আপনার কিওয়ার্ডগুলো আপনার মাথায় চলে আসবে। যে আমরা একটা ওয়েবসাইট করব, চিন্তা করলাম আমি একটা ই কমার্স শপ করবো, তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেন আসে আমি কী নিয়ে ই কমার্স শপ করবো। ই কমার্স শপ তো অনেক ধরনের হতে পারে, আমার প্রোডাক্ট কী থাকবে। সব ই কমার্স শপে কিন্তু সব ধরনের প্রোডাক্ট থাকে না, একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে করা হয়। আপনি চিন্তা করলেন আপনি একটা ব্লগ করবেন, তাহলে আপনার ব্লগটা কোন টপিকের উপর ভিত্তি করে হবে, এভাবেই আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যখন আপনার বিষয়বস্তু নির্ধারণ করতে পারবেন তারপর ওই বিষয়বস্তুটির কিওয়ার্ড কী হবে সেটা নির্ধারণ করেন। তারপর আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনার অডিয়েন্স কারা হবে, আপনি কাদেরকে টার্গেট করে ওয়েবসাইটটা করবেন। একটা টপিকের কিন্তু অনেক ধরনের অডিয়েন্স থাকতে পারে, যেমন একটা প্রোডাক্টের অনেক ধরনের অডিয়েন্স থাকতে পারে। আপনি একটা শার্ট তৈরি করবেন, একটা শার্ট তো এটা আমরা অনেকগুলো স্কেলে মেজার করে শার্টটা তৈরি করি, যেটা কাদের জন্য, আমার টার্গেটেড এই শার্টটা কিনবে কারা, আমার টার্গেটেড কাস্টমার কারা। ওরা যদি উচ্চবিত্তের হলে শার্টটার দাম হবে 3000 টাকা, যদি মধ্যবিত্ত হয় শার্টটার দাম হবে 1500 টাকা, আর যদি নিম্নবিত্ত হয় শার্টটার দাম হবে 300 থেকে 400 টাকা। এবং সেভাবেই আমাকে কি করতে হবে, ওইটার কস্টটা নিতে হবে।
আপনি কখনো 3000 টাকার শার্টকে 300 টাকা দিয়ে সেল করতে পারবেন না, 300 টাকার শার্টে 300 টাকা দিয়ে সেল করতে হবে। তাহলে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে কে প্রোডাক্টটা কিনবে সেটার উপর। এখানেও সেম, যে আমি একটা ওয়েবসাইট করব, আমার কিওয়ার্ড কি হবে সেটা সম্পূর্ণভাবে টার্গেট থাকবে আমার টার্গেটেড অডিয়েন্স কারা তাদের উপর। আমি কাদেরকে টার্গেট করে ওয়েবসাইটটা করছি। আমি যদি লোকাল কাস্টমার টার্গেট করি তাহলে আমাকে চিন্তা করতে হবে বাংলাদেশ থেকে এটা নিয়ে কীভাবে সার্চ করা হয়। আমি যদি ইন্টারন্যাশনাল কাস্টমার টার্গেট করি তাহলে আমাকে চিন্তা করতে হবে ইন্টারন্যাশনাল এটা নিয়ে কীভাবে সার্চ করা হয়। সো আপনার ওয়েবসাইটের ডিসিশন নেওয়ার পরের স্টেপ হচ্ছে অডিয়েন্স টার্গেট করা। তাহলে আপনি যদি অডিয়েন্স কারা হবে সেটা বুঝতে পারেন, তাহলে আপনার ওই টপিকটাকে আপনার টার্গেটেড অডিয়েন্সটা কীভাবে সার্চ করে সেভাবে আপনি কিওয়ার্ড প্যাটার্নগুলো তৈরি করতে পারবেন। এরপর পণ্য বা সেবার সাথে সম্পর্কিত কিওয়ার্ড নির্বাচন করুন। কিওয়ার্ড সার্চ ভলিউম, যে পরিমাণ লোক প্রতি মাসে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডে সার্চ দেয় সেটাই ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম। যে পরিমাণ লোক প্রতি মাসে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডে সার্চ দেয় সেটাই ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম। আপনারা কি কিছু বুঝতে পারছেন? সার্চ ভলিউম বলতে আমি যদি এখানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আমি দিলাম এসইও, তাহলে এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে প্রতি মাসে কতজন ভিজিটর সার্চ করে সেটাই হচ্ছে সার্চ ভলিউম, পার্সেন্টেজ না, যে এই কিওয়ার্ডটা লিখে সারা ওয়ার্ল্ড থেকে কতজনে সার্চ করে। বুঝতে পারছেন? কত ভিজিটর প্রতি মাসে এই কিওয়ার্ড লিখে সার্চ করে সেটাই হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমের রেজাল্ট 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে এক্সাক্ট সার্চ ভলিউম, আমি আরো লিখি ডিটেলসে লিখি। দেখেন এখানে এক্সাক্ট সার্চ ভলিউম বলতে আমি বোঝাচ্ছি শুধু অন পেজ এসইও। এই যে 3টা ওয়ার্ডের একটা প্যাটার্ন, এই অন পেজ এসইও দিয়ে কতজনে সার্চ করে সেটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ সার্চ ভলিউম। এরপর হচ্ছে ফ্রেজ বলা হয় মূলত আপনার এক্সাক্টের সাথে ম্যাচ করা যেগুলো আছে। যেমন এখানে যা আসছে দেখেন সবগুলো অন পেজ রিলেটেড। অন পেজ অফ পেজ এসইও, অন পেজ অপটিমাইজেশন ইন এসইও, অন পেজ ভার্সেস অফ পেজ এসইও, অন পেজ এন্ড অফ পেজ এসইও টেকনিক, এরপর অন পেজ ইন বাংলা, অন পেজ এসইও বাংলা, অন পেজ এসইও ওয়ার্ক লিস্ট, সবগুলো তো অন পেজ রিলেটেড, কিন্তু এগুলো অন পেজের এক্সাক্ট কিওয়ার্ড না, অন পেজের ভ্যারিয়েশন কিওয়ার্ড। তাহলে অন পেজের এক্সাক্ট সার্চ ভলিউম কত আর ভ্যারিয়েশনগুলোর সার্চ ভলিউম কত, তাহলে দুইটা পেলাম। একটা হচ্ছে ফ্রেজ সার্চ ভলিউম আর একটা হচ্ছে এক্সাক্ট সার্চ ভলিউম, আর একটা হচ্ছে কম্বাইন্ড সার্চ ভলিউম, যে সবগুলো কিওয়ার্ডের সার্চ ভলিউম কত হবে। তাহলে আমরা টোটাল 3 ধরনের রেজাল্ট পাচ্ছি। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ সার্চ ভলিউম, আর একটা ফ্রেজ ম্যাচ সার্চ ভলিউম, আর একটা হচ্ছে কম্বাইন্ড বা ব্রড সার্চ ভলিউম। তিন নম্বর, কিওয়ার্ড প্রতিযোগিতা এবং প্রতিযোগী বিশ্লেষণ। এসইওতে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর কিওয়ার্ড রিসার্চের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। কারণ আপনি যে কিওয়ার্ড নেবেন সেটা দিয়ে র্যাঙ্ক করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করবে আপনার ওই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন সেটার উপর, এবং আপনার কম্পিটিটররা কতটুকু ভ্যালুয়েবল বা কম্পিটিটরদের ভ্যালু কেমন সেটার উপর। কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসার বাধাগুলোই মূলত কিওয়ার্ড কম্পিটিশন। সার্চ মার্কেটাররা এই বিষয়গুলোকে বিবেচনা করে কিছু বিষয় নির্ধারণ করেন, যেমন এই কিওয়ার্ডটি র্যাঙ্কে আনতে কতটুকু শ্রম এবং কি পরিমাণ সময় রাখতে পারে ইত্যাদি ইত্যাদি। তাই সহজে কিওয়ার্ডকে র্যাঙ্কে আনার জন্য তুলনামূলক লেস কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নির্বাচন করা উচিত। এখানে দেখেন কিওয়ার্ড কম্পিটিশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। কিওয়ার্ড কম্পিটিশন বলতে কি বোঝায়? যেমন আমি এখানে একটা কিওয়ার্ড নিলাম যে অন পেজ এসইও, আমার টার্গেট হচ্ছে আমি অন পেজ এসইও এই কিওয়ার্ডটা নিয়ে কি করব, একটা ওয়েবসাইট করব। তাহলে এখানে আমার কম্পিটিশন কি বা কম্পিটিটর কারা? এক্সাক্ট তাই, সেম কিওয়ার্ড ইউজ করে যারা ওয়েবসাইট করেছে তারাই হচ্ছে আমার কম্পিটিটর। এবং আমি যদি ফার্স্ট পেজে আসতে চাই তাহলে আমার কম্পিটিটর কারা হবে?
আমার ফার্স্ট পেজে আসার বাধাগুলো কি, আমি যদি এই পেজে আসতে চাই এই পেজে আসার বাধাগুলো কি বুঝতেছেন না? আমার এই পেজে আসার বাধা হচ্ছে এই পেজ অলরেডি যারা আছে তারাই, তাই না? যে আপনি ক্লাসে ফার্স্ট হতে যাচ্ছেন, তাহলে ক্লাসে ফার্স্ট হইতে বাধা কে? যে ফার্স্ট আছে সেই। সো এই ফার্স্ট পেজে আসার জন্য এই কিওয়ার্ড দিয়ে আমার বাধা হচ্ছে যারা অলরেডি ফার্স্ট পেজে আছে তারাই। অর্থাৎ আমাকে যদি ফার্স্ট পেজে আসতে হয় তাহলে তাদেরকে কী করতে হবে? এখান থেকে সরাতে হবে। বসেন না, আমি চলে যাবো তো একটু পরে। তাহলে এরাই হচ্ছে আমার ফার্স্ট বাধা। তাহলে আমার কম্পিটিটর কারা? এই ফার্স্ট পেজে যে সাইটগুলো আছে সেগুলোই হচ্ছে আমার কম্পিটিটর। তাহলে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে মূলত যে ওয়েবসাইটগুলো অলরেডি ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে থাকে তারাই হচ্ছে ওই কিওয়ার্ডের কম্পিটিটর। Who are your actual competitor? Top 10 site in search result of Google search is our competitors. এটা এইভাবে দেখাচ্ছে কেন বুঝতে পারছেন? এটা এইভাবে দেখানোর কারণ কি? এটা এইভাবে দেওয়ার কারণ ক্লাসের কথা চিন্তা করেন তো, ক্লাসে সবাই খুব ভালো ফ্রেন্ড হয় না? আর রেজাল্টের ক্ষেত্রে বা এক্সাম হলে সবাই কম্পিটিটর, কেউ কাউকে কিছুই দেখাবে না। এইখানেও সেম, আমরা যখন সেম টপিক নিয়ে কাজ করছি আমরা একসাথে কাজ করব, একজন আরেকজনের সাথে লিঙ্ক করব, সব কিছুই করবো, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কি থাকে? সবাই সবার কম্পিটিটর। কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস মানে হলো আপনি যে কিওয়ার্ড নির্বাচন করছেন সেই কিওয়ার্ডে যে প্রথম 10টি সাইট আছে সেগুলোর কম্পিটিশন বা তাদের ভ্যালু কেমন সেটা নির্বাচন করা। আপনাকে আগে ভাবতে হবে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেই কিওয়ার্ডে আপনি সহজে র্যাঙ্ক করাতে পারবেন কিনা। কারণ সব কিওয়ার্ডের কম্পিটিশন এক থাকে না, এমন অনেক কিওয়ার্ড আছে যার সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু ওই ধরনের কম্পিটিশন অনেক কম। ঠিক ধরেছেন, আপনাকে ওই ধরনের কিওয়ার্ড নিয়েই কাজ করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমি যদি আরও ইজিলি বলি, যেমন একটা ক্লাসে যদি আপনার ক্লাসে আপনি টার্গেট করলেন আপনি ফার্স্ট হবেন, আপনি এখন 10-এর বাইরে আছেন, আপনার টার্গেট হচ্ছে আপনি 1 থেকে 10-এর ভিতর যাবেন, অর্থাৎ ফার্স্ট পেজে যাবেন। তাহলে আপনাকে কিভাবে কাজ শুরু করতে হবে? আপনার ফার্স্ট স্টেপ হবে আপনার কম্পিটিটরদের অ্যানালাইজ করা, যে আপনার 1 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদের লাইফস্টাইল কেমন, তারা কোন টিচারের কাছে পড়ে, তারা কোন নোট ফলো করে, তারা ডেইলি কত ঘন্টা পড়ালেখা করে, তারা কোন সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাদের লাইফস্টাইল তারা কীভাবে রুটিন করে পড়ে। আপনাকে এগুলো সবগুলো নিয়ে স্টাডি করতে হবে। তারপর যখন আপনি তাদের থেকে বেশি নিজেকে দিতে পারবেন, তারা যেভাবে করছে তার থেকে বেশি যদি নিজের পড়তে পারেন, তার থেকে বেশি স্টাডি করতে পারেন, তাহলে আপনি ফার্স্ট হতে পারবেন। এখানেও সেম কথাগুলোই আসছে যে আমি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে নিয়ে গুগলে র্যাঙ্কে আসতে চাই তাহলে ফার্স্টে আমাকে ওই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করতে হবে এবং দেখতে হবে টপে কারা আছে এবং তাদেরকে নিয়ে আমাদের অ্যানালাইজ করতে হবে যে তারা কেমন, তাদের কী ধরনের ওয়েবসাইট, তারা কী ধরনের ব্যাকলিং করছে, তারা কতগুলো পোস্ট দিচ্ছে, কোন কিওয়ার্ড ইউজ করছে, টাইটেলে কোন কিওয়ার্ড ইউজ করছে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। এবং আমরা যদি এগুলো দেখার পর নিজেরা বুঝতে পারি তাদের ভ্যালু কেমন, আমাকে নিজেকে তার থেকে স্পিডে শুরু করতে হবে, তাহলে আমি তাকে টপ কিয়ে র্যাঙ্কে চলে আসতে পারব। কম্পিটিটর অ্যানালাইসিস মানে হলো আপনি যে কিওয়ার্ড নির্বাচন করেছেন সেই কিওয়ার্ডে যে প্রথম 10টি সাইট আছে সেগুলোর কম্পিটিশন বা তাদের ভ্যালু কেমন সেটা নির্বাচন করা। আপনাকে আগে ভাবতে হবে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেই কিওয়ার্ডে আপনি সহজে র্যাঙ্ক করাতে পারবেন কিনা। কারণ সব কিওয়ার্ডের কম্পিটিশন এক থাকে না, এমন অনেক কিওয়ার্ড আছে যার সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু ওই ধরনের কম্পিটিশন অনেক কম। ঠিক ধরেছেন, আপনাকে ওই ধরনের কিওয়ার্ড নিয়েই কাজ করতে হবে। কিওয়ার্ড কম্পিটিশন নির্ধারণ। এখন আসেন কিভাবে আপনি কিওয়ার্ড কম্পিটিশন নির্ধারণ করবেন বা কিভাবে বুঝবেন যে আপনার কম্পিটিটরের ভ্যালু কেমন, কিভাবে কিওয়ার্ড কম্পিটিটিভনেস বিবেচনা বা নির্ধারণ করা হবে। কম্পিটিটিভ কিওয়ার্ড অ্যানালাইসিসের সাথে কি কি বিষয় জড়িত, কিওয়ার্ড কম্পিটিশনকে ইফেক্টিভলি করার জন্য কোনো সুনির্দিষ্ট কিওয়ার্ড টুল আছে কি। ফার্স্টে আসেন রিলেভেন্ট কন্টেন্ট, অর্থাৎ আমরা যদি কিওয়ার্ড কম্পিটিশন বা কম্পিটিটর অ্যানালাইসিস করতে যাই আমার কম্পিটিটরদের ওয়েবসাইট থেকে আমাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে।
এই যে আমি এখানে কিছু ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। আপনি যদি ইনফরমেশনগুলো কালেক্ট করে যদি নোট করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর কতটুকু ভ্যালুয়েবল। রিলেভেন্ট কন্টেন্ট, কিওয়ার্ডটা কি কন্টেন্টের মধ্যে আছে? অর্থাৎ আপনার যারা কম্পিটিটর, এখানে আপনার যারা কম্পিটিটর, ওই কম্পিটিটরদের কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা সেটা দেখতে হবে। অপটিমাইজ টাইটেল, প্রতিযোগী সাইটে আপনার নির্বাচিত কিওয়ার্ডটা কি টাইটেলে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ এই যে টাইটেলটা আপনার কম্পিটিটরের যে টাইটেল, সেখানে আপনার কিওয়ার্ডটা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। টার্গেটেড কন্টেন্ট, সাইটটা কি আপনার কিওয়ার্ডের উপর নাকি জাস্ট পেজে কিওয়ার্ডটি মেনশন করা হয়েছে? অর্থাৎ আপনাকে দেখতে হবে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন এই ওয়েবসাইটটাও কি সেম কিওয়ার্ড নিয়ে করা হয়েছে নাকি ওরা অন্য কোনো টপিক নিয়ে ওয়েবসাইটটা করেছে, জাস্ট পেজে কিওয়ার্ডটি মেনশন করেছে। এইটা একটু কমপ্লিকেটেড, আপনারা কি এটা বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্টটা, সাইটটা কি আপনার কিওয়ার্ডের উপর নাকি জাস্ট পেজে কিওয়ার্ডটি মেনশন করা হয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে লোকাল একটা উদাহরণ দিই, আপনি অনেক বাইরে কন্টেন্টের, এটা টপিকের মধ্যে না, আপনি যেটা চিন্তা করছেন ওইটা কিছু না। সাইটটা কি আপনার কিওয়ার্ডের উপর নাকি জাস্ট পেজে কিওয়ার্ডটি মেনশন করা হয়েছে, এটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে। যেমন আমি দুইটা কোম্পানির কথা বলি, যেমন আমাদের পাশে সানমার আছে, সানমারের নিচতলায় দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে ক্যাটসাই আর একটা হচ্ছে কাননগো। কাননগো কি করে? ওয়াচ সেল করে। আর ক্যাটসাই কি করে? ফ্যাশন অ্যাক্সেসরিজ সেল করে। ক্যাটসাই যে শুধুমাত্র প্যান্ট শার্ট সেল করে তা না, কিন্তু তাদের কাছে বেল্টও আছে, ওয়াচও আছে, টাই আছে, অনেক ধরনের প্রোডাক্ট থাকে। অর্থাৎ ফ্যাশন অ্যাক্সেসরিজ ওভারঅল সব কিছুই থাকে। আচ্ছা, এখানে দেখেন দুইটা কমন প্রোডাক্ট, ওয়াচ। কাননগো ওয়াচ সেল করছে, ক্যাটসাইও ওয়াচ সেল করছে। আচ্ছা, কাননগো কি কখনো ক্যাটসাইকে তার কম্পিটিটর চিন্তা করবে? প্রশ্নই আসে না। এখানে আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে কি? ওয়াচ। তাহলে আমি যদি কম্পিটিটর হিসাব করতে যাই, আমি কাননগোকে মেন কম্পিটিটর হিসেবে ধরবো, কখনো ক্যাটসাইকে না। ক্যাটসাইয়ের মেন বিজনেস হচ্ছে অন্যটা, সে তার পেজের মধ্যে শুধুমাত্র ওয়াচটা রেখেছে, একটা কর্নারে কয়েকটা ওয়াচ রেখেছে। এখানে মেন কম্পিটিটর হচ্ছে যে ওয়াচ নিয়ে বিজনেসটা করছে। আমি এখানে সেম কথাটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি, আমার কম্পিটিটরের মধ্যে যারা আছে তারা কি আমার ওই কিওয়ার্ডটা নিয়ে তাদের ওয়েবসাইটটা করেছে নাকি তারা তাদের ওয়েবসাইটটা অন্য টপিক নিয়ে করা, জাস্ট কোনো একটা পেজের মধ্যে কিওয়ার্ডটা মেনশন করা হয়েছে। আই থিঙ্ক এখন ক্লিয়ার, বুঝতে পারছেন তো? পেজ লিঙ্ক, উক্ত প্রতিযোগীর পেজে কতগুলো লিঙ্ক আছে, আপনার সাইটে কতগুলো ইন্টারনাল লিঙ্ক কতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে সেগুলো দেখতে হবে। সাইট লিঙ্ক, রোড ডোমেইনের উপর কতগুলো লিঙ্ক আছে, অথরিটি লিঙ্ক, উক্ত সাইটটিতে কি edu.com, ডিমোস বা ইয়াহু ডিরেক্টরি লিঙ্ক আছে কিনা, গুগল পেজ র্যাঙ্ক, ওই সাইটের পেজ র্যাঙ্ক কত। পেজ র্যাঙ্ক তো আপনারা করেছিলেন, প্র্যাকটিস করেছিলেন বাসায়? পেজ র্যাঙ্কটা করার নেই মনে হয়, এখানে ম্যাক্সিমামে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। গুগলে কতগুলো লিঙ্ক ইন্ডেক্স আছে? আচ্ছা, আপনার ইন্ডেক্স বুঝেন? গুগল ইন্ডেক্স হ্যাঁ, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা গুগলের কতগুলো লোকেশন থেকে সার্চ রেজাল্টে শো করবে বা গুগলে এই লিঙ্কটা কতবার সেভ করা আছে সেটাকে বলা হয় কি? গুগল ইন্ডেক্স। যেমন আমি যদি এটা দেখি, এটা ইন্ডেক্স করা আছে কতবার? 68,000 বার। এটা কতবার লিঙ্ক করা ইন্ডেক্স করা আছে? 68,000। এটা দিয়ে যেটা বোঝানো হয়, মনে করেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে, অনেকে অনেক জায়গায় রেফারেন্স হিসাবে অ্যাড করছে, সেখান থেকেও সেটা কি হয়? গুগলে সার্চ রেজাল্টে চলে আসে বা গুগল তার সার্চ করিতে সেটা অ্যাড করে। ওইটাই হচ্ছে মূলত গুগল ইন্ডেক্স করা। গুগল যত বেশি ইন্ডেক্স করবে আপনার রেজাল্ট তত ইমপ্রুভ হবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে তত বেশি আসবে। সাইট কপি করে তো কিছু অ্যাড করা যাবে না কখনো। কপি করে কন্টেন্ট বসাতে পারবেন না, কপি করে বসালে সেটা র্যাঙ্ক করবে না। হ্যাঁ, না, আমি তো কোনো কন্টেন্ট কপি করার কথা বলিনি, আমি বলছি এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা যে বিভিন্ন জায়গায় শেয়ার করেন। যেমন আমি একটা ওয়েবসাইট নিয়ে এসইও করছি, আমার টার্গেট থাকবে যে আমার লিঙ্কটাকে যত বেশিবার গুগল ইন্ডেক্স করা যায়, আমি এটাকে বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক হিসাবে অ্যাড করব, বিভিন্ন জায়গায় শেয়ার করব। যদি ওগুলো ইন্ডেক্স হয় সেটা আমার জন্য ভালো, আমার ওয়েবসাইটের র্যাঙ্কটা ইমপ্রুভ করবে।
সাইটের এইজ কত, ওয়েবসাইটটা কতদিন আগে তৈরি করা হয়েছে সেটা দেখতে হবে। তো গুগলে কতগুলো লিঙ্ক ইন্ডেক্স আছে, সাইটের ব্যাকলিঙ্ক কত, প্রত্যেকটা সাইটের ব্যাকলিঙ্ক কত। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ব্যাকলিঙ্ক কীভাবে চেক করে, ব্যাকলিঙ্ক চেকার দিয়ে সেটা চেক করতে পারবেন। এরপর সাইটগুলোর মধ্যে কতগুলো সাইটের হোম পেজ এসেছে। এই যে হোম পেজ বলতে মূলত যেটা বোঝাই যে এখানে যে সাইটগুলো আসছে দেখেন, এখানে একটা সাইটের হোম পেজ আসছে। হোম পেজ বলতে মূলত এটাকে বোঝানো হয়, .com পর্যন্ত যখন আসে সেটাকে বলা হয় কি হোম পেজ। যেমন এখানে দেখেন এটা .com এর পরেও /SEO গাইড, অর্থাৎ আরেকটা পেজ আসছে, সাব পেজ আসছে, আর এটা হচ্ছে হোম পেজ। টাইপ অফ সাইট, র্যাঙ্কে থাকা বা প্রতিযোগী সাইটটি কি দুর্বল প্রকৃতির সাইট, যে আপনার ওয়েবসাইট যে কিওয়ার্ড দিয়ে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আসছে সেগুলো কী ধরনের সাইট, সেগুলো কোনো ডিরেক্টরি লিঙ্ক, সেগুলো কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা কোনো নর্মাল সাইট কিনা সেটা দেখতে হবে। আর যদি নর্মাল সাইট হয় তাহলে সেটা কম্পিটিশনটাও কম হবে। হাউ টু পারফর্ম কম্পিটিটর অ্যানালাইসিস, কীভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটেড। ম্যানুয়ালি বলতে আমরা ম্যানুয়ালি এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশনগুলো বললাম সেগুলো অ্যাসিও কোয়াক, পিআর চেকার, গুগল সার্চ এবং এক্সেল শিটের মাধ্যমে ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে এক্সেল শিটে যদি আপনি নোট করেন এবং সেখান থেকে 10টা ওয়েবসাইটের ইনফরমেশন নোট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটররা কতটুকু ভ্যালুয়েবল এবং আপনার ওই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ হবে। আর অটোমেটেড ওয়ে হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না, আমরা যে কিওয়ার্ড রিসার্চ টুলসগুলো ইউজ করব সেই টুলসগুলোতে আমার কিওয়ার্ডটা দিলে সেই কিওয়ার্ডটা কি করবে, আমাকে দেখাবে যে এই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ এবং আমার কম্পিটিটর কারা আছে, সেটা অটোমেটিক হয়ে যাবে। উপরোক্ত প্রশ্নগুলোর যখন উত্তর আপনার জানা হয়ে যাবে তখন আপনি নিজেই কিওয়ার্ডটি কতটুকু কম্পিটিটিভ তা বুঝতে পারবেন। তাছাড়া আপনি ব্রড সার্চ রেজাল্ট এবং এক্সাক্ট সার্চ রেজাল্ট ব্যবহার করেও কিওয়ার্ডটির কম্পিটিশন সম্পর্কে ধারণা পেতে পারেন। আপনি কিওয়ার্ডটি গুগলে সার্চ দেন, প্রথম 10টি সাইটকে বিশ্লেষণ করেন, যদি দেখেন সবগুলোর মোট পেজ র্যাঙ্ক 25 এবং এক্সাক্ট ম্যাচ ইন্ডেক্স কাউন্ট 10,000-এর নিচে হয় তখন বুঝবেন এখানে মিনিমাম লিঙ্ক বিল্ড করে গুগল সার্চে প্রথম 4-এর ভিতর পৌঁছা সম্ভব। অর্থাৎ এটা বলতেছে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস না করেই যদি নর্মালি জাস্ট এখানে যে 10টা সাইট আছে তাদের পেজ র্যাঙ্ক বের করেন, তাদের পেজ র্যাঙ্ক বের করে যদি যোগ করে দেখেন 10টার পেজ র্যাঙ্ক যদি 25 হয় এবং ইন্ডেক্স কাউন্ট বলতে আমরা যেটা দেখলাম এখান থেকে যেটা কতবার ইন্ডেক্স হয়েছে, ইন্ডেক্স কাউন্ট যদি 10,000-এর নিচে হয় তখন সেটা লো কম্পিটিটিভ হবে এবং সেটাতে সহজে র্যাঙ্ক করানো পসিবল। সবগুলো মিলে 10টার ইন্ডেক্স কাউন্ট যদি কি হয়, ইন্ডেক্স কাউন্ট বলতে তো যুগেই বোঝাচ্ছে যে 10টার যুগ যদি কি হয় 10,000 হয় তাহলে সেটা নর্মাল হবে। কিন্তু এখানে তো এটা অনেক হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, যেখানে এখানে ফার্স্টে যেটা আসছে সেটারই দেখাচ্ছে কত 68,000। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে কি এটা অনেক বেশি কম্পিটিটিভ হবে। যদি মোট পেজ র্যাঙ্ক 35 হয় 10টার যোগ করে এবং যদি ইন্ডেক্স কাউন্ট 60,000-এর হয় তাহলে এটা মিডিয়াম কম্পিটিটিভ হবে। আর পেজ র্যাঙ্ক যদি 35-এর বেশি হয় তখন ইন্ডেক্স কাউন্ট যাই হোক না কেন ওইটা হাই কম্পিটিটিভ হবে, সেটা নিয়ে কাজ করা পসিবল হবে না। তাছাড়া সবার ব্যাকলিঙ্ক যদি অ্যাভারেজে 100 থেকে 1000-এর মধ্যে থাকে তাহলে সেটা লো কম্পিটিটিভ হিসাবে আপনি বিবেচনা করতে পারবেন। অর্থাৎ এখানে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে এসেছে, যে পেজগুলো র্যাঙ্কে এসেছে সেগুলো যদি সবার আপনি ব্যাকলিঙ্ক চেক করেন এবং ব্যাকলিঙ্ক চেক করে যদি দেখেন যে সেগুলো কত হচ্ছে 100 থেকে 1000-এর মধ্যে আছে সবগুলো অ্যাভারেজে, তখন আপনি বুঝতে পারবেন এটা লো কম্পিটিটিভ হবে। আর যদি 50% ওয়েবসাইটের হোম পেজ চলে আসে, 50% ওয়েবসাইটে যদি হোম পেজ র্যাঙ্কে আসে তখন সেটা হাই কম্পিটিটিভ হবে, কারণ হোম পেজ আসলে সেটা অনেক বেশি স্ট্রং সাইট হয়। কিওয়ার্ড রিসার্চ টুলস হচ্ছে যে টুলসগুলো ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো সেগুলাই। কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুলস আছে, ফ্রি টুলস, পেইড টুলস। আমরা এখানে ফ্রি টুলসগুলো ইউজ করে দেখব কীভাবে ফ্রি টুলসগুলো দিয়ে কাজ করা যায়। যদি আজকে কোনো কিওয়ার্ড রিসার্চ টুলস দেখাবো না, এগুলো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি করবো কিওয়ার্ড রিসার্চটা। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো ছিল একটা কিওয়ার্ডের বৈশিষ্ট্য। একটা কিওয়ার্ডের কয়টা বৈশিষ্ট্য ছিল? 3টা ছিল। আমরা তো 3টা আলোচনা করেছি।
একটা কিওয়ার্ডের 6টা বৈশিষ্ট্য ছিল। কি কি ছিল? না, ফার্স্টটা ছিল সাবজেক্ট রিলেটেড, তারপর ছিল সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম, এবং লাস্ট ওয়ান যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম সেটা ছিল লো কম্পিটিশন। এখন 4 নাম্বারটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। 4 নাম্বারটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে 3 বা তার অধিক শব্দের কিওয়ার্ড বা বিস্তারিত কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডগুলোর ডিটেলসে লেখা থাকে সেগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড। যেমন এসইও, এসইও হচ্ছে একটা কিওয়ার্ড, কিন্তু এসইও তো অনেক কিছু হতে পারে। এসইও নিয়ে বিভিন্ন ধরনের এসইও আছে, আবার এসইও এর বিভিন্ন টাইপস থাকতে পারে। এসইও টিউটোরিয়াল হতে পারে, এসইও কোম্পানি হতে পারে, এসইও ব্লগ হতে পারে, অনেক কিছু হতে পারে না? কিন্তু আপনি যখন অন পেজ এসইও বলে দিচ্ছেন তাহলেও দেখেন এটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, আপনি শুধুমাত্র অন পেজ এসইও নিয়ে জানতে চাচ্ছেন। আপনি যদি আরও টার্গেটেড করেন, যেমন আপনি বললেন অন পেজ এসইও ব্যাকলিঙ্কও, তাহলে আপনি এখানে বুঝাতে চাচ্ছেন ব্যাকলিঙ্কতে অন পেজ এসইও রিলেটেড কোনো পোস্ট আছে না। অন পেজ এসইও ওয়ার্ক লিস্ট, আপনি জানতে চাচ্ছেন অন পেজ এসইওতে কী কী করতে হবে, অন পেজ এসইও স্টেপ বাই স্টেপ, দেখেন ডিটেলস হয়ে যাচ্ছে। এবং ডিটেলস হলে আপনার রেজাল্টটা কী হবে? একজ্যাক্ট রেজাল্ট আসবে। এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড, যেখানে বিস্তারিত থাকে। এবং লং টেল কিওয়ার্ডের মধ্যে দেখেন শর্ট কিওয়ার্ডগুলোও চলে আসে। যেমন আমি যদি বলি অন পেজ এসইও, অপটিমাইজেশন, তাহলে দেখেন এখানে অন পেজ এসইও একটা কিওয়ার্ড, এসইও অপটিমাইজেশন একটা কিওয়ার্ড, এরপর অন পেজ এসইও একটা কিওয়ার্ড, আবার অন পেজ গাইড একটা কিওয়ার্ড, এসইও গাইড একটা কিওয়ার্ড, অনেকগুলো শর্ট কিওয়ার্ড চলে আসছে এখানের মধ্যে। অর্থাৎ অন পেজ এসইওর সাথে কি হয়, শর্ট কিওয়ার্ডগুলো র্যাঙ্কে চলে আসে। লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কম থাকে, লোকাল মাসিক সার্চ বেশি থাকে, লো কম্পিটিশন থাকে, সহজে র্যাঙ্ক করানো যায়। লং টেল কিওয়ার্ডের সাথে শর্ট প্রেস কিওয়ার্ডগুলো চলে আসে, তাই ওগুলো সহ তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার চান্স অনেক বেশি থাকে। লং টেল কিওয়ার্ড টার্গেটেড ট্রাফিক সাইটে পাঠাতে সাহায্য করে, সিটিআর অনেক বেশি থাকে। ব্যবসায়ের জন্য লং টেল কিওয়ার্ড খুবই দরকারি। তাহলে আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আর 2টা বিষয়, একটা হচ্ছে সিপিসি আর একটা হচ্ছে বায়ার কিওয়ার্ড। সিটিআর গত ক্লাসেও বলেছিলাম, ক্লিক থ্রু রেট। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, বুঝতে পারবেন, আর একটু পরে গেলে বুঝতে পারবেন। ফার্স্টে আসেন সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি কি? কস্ট পার ক্লিক, অর্থাৎ একটা কিওয়ার্ডের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, একটা নির্দিষ্ট ভ্যালু থাকে যে আমরা যারা ব্লগিং করি, যারা ব্লগার বা যারা অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করে তারা বুঝতে পারবে। বা একটা ওয়েবসাইটের মধ্যে যখন একজন ভিজিটর আসে, ওই ভিজিটর নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করে বা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আসে। এখন ওই ভিজিটর ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওয়েবসাইটে এসে যদি কোনো একটা অ্যাডে ক্লিক করে, তাহলে ওই ক্লিকের জন্য গুগল তাকে কত পে করবে, গুগল ওই ওয়েবসাইটের ওনারকে কত পে করবে, সেটাই হচ্ছে সিপিসি। মনে করেন আপনার একটা সাইট আছে যেখানে আপনি অ্যাডসেন্স ইউজ করেন, অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করবেন। এখন একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, একজন ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে, সে যদি একটা অ্যাডে ক্লিক করে, তাহলে গুগল আপনাকে কত পে করবে সেটা ডিপেন্ড করবে ওই কিওয়ার্ডের সিপিসি কত সেটার উপর। সো যারা অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করে তাদের জন্য সিপিসি যত বেশি হয় তাদের ইনকামও তত বেশি হবে। আর একটা হচ্ছে বায়ার কিওয়ার্ড। বায়ার কিওয়ার্ড বলতে মূলত আপনার ওয়েবসাইটে আপনি যে ধরনের সার্ভিস দেন, এক্সাক্ট সেই সার্ভিসটার জন্য ভিজিটররা যে কিওয়ার্ড ইউজ করে সেটাকে বায়ার কিওয়ার্ড বলা হয়। যেমন অন পেজ এসইও। অন পেজ এসইও নিয়ে অনেক ধরনের ওয়েবসাইট হতে পারে না? যেমন অন পেজ এসইও টিউটোরিয়াল সেল করতে পারেন আপনি, অন পেজ এসইও আপনি ওয়ার্ক লিস্ট, অন পেজ এসইও স্টেপ বাই স্টেপ, এর প্রত্যেকটা আলাদা আলাদা টপিক। অ্যান্ড আপনি যদি অন পেজ এসইও টিউটোরিয়াল সেল করেন, তাহলে অন পেজের মধ্যে এখান থেকে কোন কিওয়ার্ডটা আপনার জন্য পারফেক্ট হবে বা কোনটা আপনার জন্য বায়ার কিওয়ার্ড হিসেবে আপনি নিতে পারেন। অন পেজ এসইও টিউটোরিয়াল, যেটা টিউটোরিয়াল রিলেটেড আছে সেটা, তাহলে এইগুলো সবগুলো তো অন পেজ এসইও রিলেটেড, তাহলে আপনি এগুলো কেন নেবেন না? কারণ এগুলো আপনার জন্য বায়ার কিওয়ার্ড না। অর্থাৎ ভিজিটররা যদি আপনার টপিকটা লিখে, টিউটোরিয়াল লিখে যদি সার্চ করে বা আপনার কাছ থেকে যদি টিউটোরিয়াল নিতে চায়, তাহলে সে অন পেজ এসইও টিউটোরিয়াল লিখে সার্চ করবে। সে অন পেজ এসইও ওয়ার্ক লিস্ট বা অন পেজ স্টেপ লিখে সার্চ করবে না। আর অন পেজ স্টেপ লিখে সার্চ করে যদি আপনারটা আসে, তাহলে সেটা কোনো প্রফিট হবে না, কারণ সে অন পেজ স্টেপগুলো জানতে আসছে, সে তো টিউটোরিয়াল কিনতে আসে না। আমি কি বুঝাইতে পারতেছি ব্যাপারটা?
মূলত আপনি যে সার্ভিস দিচ্ছেন বা আপনার ক্লায়েন্ট যে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসের জন্য যে কিওয়ার্ডটা হবে সেটাই হবে বায়ার কিওয়ার্ড। কিওয়ার্ড ROI কি এবং কিভাবে নির্ধারণ করবেন, এটা হচ্ছে এই বিষয়টা তখনই আসবে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর অর্থাৎ আপনি কিওয়ার্ড রিসার্চ করেছেন, কিওয়ার্ড রিসার্চ করার পর আপনার ওই কিওয়ার্ডটা আপনার জন্য কতটুকু প্রফিটেবল হবে, যে আপনি কিওয়ার্ডটা দিয়ে যদি ওয়েবসাইট করেন সেটা আপনার জন্য প্রফিটেবল হবে কিনা সেটা হিসাব নিকাশ করা। ROI এর মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অনেক কষ্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে গেছেন, কিন্তু এই কিওয়ার্ডটা আসলে কতটুকু লাভজনক হবে আপনার জন্য তা কি কখনো ভেবে দেখেছেন? আর এই লাভ বা লোকসানে হলো কিওয়ার্ড ROI। ROI এর মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কত লাভ করবেন আপনি, কত সময় লাগবে, এইসব বিষয় হিসাব করাকে বলা হয় ক্যালকুলেটিং কিওয়ার্ড ROI ফর SEO। আসুন দেখে নিই কীভাবে আপনি এই হিসাব নিকাশ করবেন। CTR বা ক্লিক থ্রো রেট। একটা সার্চ রেজাল্ট পেজে 10টি পেজ থাকে বা 10টা ওয়েবসাইট থাকে, প্রতিটা ওয়েবসাইটে ভিজিটর পায় সেটা কম বা বেশি। যেমন আপনি সার্চ ভলিউম যদি 50,000 প্রতি মাসে এবং আপনি যদি র্যাঙ্ক 1-এ থাকেন তাহলে আপনি 50,000ই পাবেন না, আপনি কিওয়ার্ড অনুসারে 33 থেকে 60% পর্যন্ত ভিজিটর পাবেন। তার মানে হলো আপনি 50,000 ভলিউম থেকে 15 থেকে 30,000 ভিজিটর পাবেন। বাকি ভিজিটরগুলো অন্যান্য র্যাঙ্কিংয়ে থাকা ওয়েবসাইটগুলোতে ভাগ হয়ে যাবে। আরও ভিন্ন ভিন্ন টাইপের কিওয়ার্ডের CTRও ভিন্ন ভিন্ন হয়। যেমন এখানে দেখাচ্ছে অ্যাভারেজে সব ধরনের কিওয়ার্ডের প্রথম পজিশনে থাকা ওয়েবসাইট ভিজিটর পায় 52%, দ্বিতীয় পজিশনে থাকা ওয়েবসাইট পায় 32%, এইভাবে ক্রমানুসারে দশম পজিশনে সাইট পায় 8%। এখানে দেখা যায় যে সবগুলোর CTR যোগ করলে হয় 208%। এর মানে হলো একজন মানুষ একটি কিওয়ার্ড সার্চ করলে শুধু একটি সাইটে ভিজিট করে না, গড়ে প্রতিটি ভিজিটর 2টি সাইট ভিজিট করে। এভাবে অন্যান্য কিওয়ার্ডগুলো CTR মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে 200%, আসলে পার্সেন্টেজটা 100-এর মধ্যে হওয়ার কথা। 200% হওয়ার কারণ কি? সাইট ভিজিট করে। যেমন আমি যে বললাম যে এই কিওয়ার্ডের মনে করেন সার্চ ভলিউম 1 লাখ, তাহলে 1 লাখ সার্চ ভলিউমের মধ্যে এটা পাবে 50%, এটা পাবে 20%, এটা পাবে 10%, এভাবে আসবে। তাহলে এই যে এই 50% আমরা যখন এটাকে ভিজিট করব, আমি এই সাইটটা ওপেন করি, এই সাইটটা ওপেন করি, এই সাইটটা ওপেন করি, তাহলে দেখেন আমি এর 50%-এর মধ্যেও আছি, এই 30%-এর মধ্যেও আছি, এই 10%-এর মধ্যেও আছি। সে কারণে দেখা যাচ্ছে কি যে পার্সেন্টেজটা 200% হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাভারেজে প্রতিজন ভিজিটর 2টা করে ওয়েবসাইট ভিজিট করছে। যেভাবে কিওয়ার্ড ROI নির্ধারণ করবেন, প্রথমে আপনি আপনার কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বের করুন। এই হিসাবটা হচ্ছে একটা ড্যামো হিসাব, এটা আপনারা সিরিয়াসলি নেবেন না। ড্যামো হিসাব বলতে আপনি যদি একটা কিওয়ার্ড বের করে সেই কিওয়ার্ড দিয়ে যদি ফিউচারে আপনি বিজনেস করতে যান তাহলে সেখান থেকে কেমন প্রফিট হবে সেটা বিজনেস শুরু করার আগে হিসাব করা। যেমন আমরা যদি কোথাও ইনভেস্ট করতে যাই, আমি হিসাব করি না যে আমি 1 বছর 2 বছর 5 বছর পর কেমন এখান থেকে রিটার্ন পাবো, আমার কেমন প্রফিট হবে, সেটা কিন্তু আমরা শুরু করার আগেই হিসাব করি। ওই হিসাবটাই মূলত ROI বলা হয়। প্রথমে আপনি আপনার কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বের করুন। এবার আপনি আপনার সার্চ ভলিউমের CTR নিন এবং দেখুন আপনি কতজন ভিজিটর পাবেন। যদি আপনার টার্গেটেড কিওয়ার্ডের সার্চ ভলিউম হয় 40,000 এবং আপনি প্রথম পজিশনে থাকেন তাহলে আপনি 60% ভিজিটর পাবেন, অর্থাৎ 24,000 প্রতি মাসে। এখন এই ভলিউম থেকে আপনার কনভার্সন রেট বের করুন। কনভার্সন রেট হচ্ছে যতজন ভিজিটর আসবে তার মধ্যে কতজনে অ্যাডে ক্লিক করবে, বা একটা শপে যদি 10 জন কাস্টমার আসে তার মধ্যে কতজনের প্রোডাক্ট কিনবে। একটা শপে মনে করেন ডেইলি 100 জন ভিজিটর আসছে, তার মধ্যে কতজন প্রোডাক্ট কিনে সেটাই হচ্ছে তার কনভার্সন রেট। মনে করেন 20 জনে কিনলে তাহলে তার কনভার্সন রেট হবে 20%। এখানে বলছে যে কনভার্সন রেট বলতে আপনার যে অ্যাড থাকবে সেই অ্যাডে কতজন ভিজিটর ক্লিক করবে। আপনি এখানে 24,000 ভিজিটর পাচ্ছেন, 24,000-এর সবাই তো আর অ্যাডে ক্লিক করবে না, তাহলে তার মধ্যে থেকে 10 জন কি করতে পারে, অ্যাডে ক্লিক করতে পারে, সেটাই হচ্ছে আপনার কনভার্সন রেট। তাহলে আপনার প্রতি মাসে 24,000 ভিজিটর থেকে 10% কনভার্সন পাবেন, অর্থাৎ 2400 অ্যাডে ক্লিক পাবেন। আর এই ক্লিককে আপনাকে গুণ করতে হবে আপনার CPC দিয়ে। CPC একটু আগে আমরা যেটা বললাম, কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনি যদি গুগলে অ্যাডসেন্স ইউজ করেন এবং আপনার অ্যাডে যদি কোনো ভিজিটর ক্লিক করে তাহলে গুগল আপনাকে কত পে করবে সেটাই হচ্ছে CPC। এখন আপনাকে যদি 24,000 ভিজিটর ক্লিক করে এবং গুগল যদি আপনাকে প্রতি ভিজিটরের জন্য $8 করে পে করে তাহলে আপনার 1 মান্থের ইনকাম হবে $1920। এবার আপনি এই প্রতি মাসের আয়কে 30 দিনের ভাগ দিয়ে ভাগ করেন তাহলে প্রতিদিনের আয় আসবে।
এখানে শেষ নয়, আপনার কাজ শুরু করার আগে আপনাকে টার্গেট নিতে হবে আপনি কয় মাস পরে এই অবস্থানে যেতে পারবেন, কেমন সেটা হতে পারে 3 মাস, 6 মাস বা 1 বছর। যদি তা আপনি 3 মাস হিসাব ধরেন তাহলে কিন্তু আপনি 3 মাসের আগে এই অ্যামাউন্ট পাবেন না, অর্থাৎ আপনাকে 3 মাস ইনভেস্ট করতে হবে। এখানে সময় ও অর্থের কথা বলা হয়েছে। এখন আপনি এই 3 মাসে যে সময় এবং অর্থ ওই ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য ব্যয় করেছেন তার সমস্ত যদি 3 মাস পরের আয়ের সাথে মিলে যায় তাহলে আপনার ROI হবে 200%, অর্থাৎ আপনি যা ইনভেস্ট করেছেন তার দ্বিগুণ আর্ন করেছেন। এগুলো হচ্ছে একটা ড্যামো হিসাব করা যে আপনি কত ইনভেস্ট করবেন সেটার মধ্যে কত আর্ন করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ আমরা কোথায় কোথায় ইউজ করব? আমরা ডোমেইন নেওয়ার সময়, ওয়েবসাইটের টাইটেলে, আর্টিকেলের মধ্যে, এরপর ম্যাটা ট্যাগ হিসাবে আমরা এটাকে ইউজ করব। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। যখন আমরা অন পেজ এসইও করব তখন আমরা কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব সেগুলো আসবে। আজকে এটা মূলত একটা থিওরি ক্লাস। আমরা কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন বিষয়গুলো নিয়ে জানলাম। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করে দেখব যে টুলস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং সেখান থেকে কীভাবে বেস্ট কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করা হয় সেটা আমরা দেখব। আর ততটুকু আমি শেষ করছি।